সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের তোমরা যে পরীক্ষাটি দিয়েছো, অর্থাৎ প্রথম ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষাটি, এই প্রশ্নে অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ইংলিশ প্রথম পত্রের পরীক্ষায় তোমরা যে উত্তরটা করেছো সেই উত্তর নিয়ে আমি আজকে একটু কথা বলবো। এবং অনেকে যে উত্তরটি করেছো তা অনেকটা ভুল হয়েছে, এবং কিভাবে উত্তর করতে হবে অনেক প্রশ্নে সেটাও তোমরা অনেকে করতে পারোনি। তার উপরেই কিন্তু আজকে আমি আলোকপাত করব। এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করার পর আজকে যে মূল অ্যাট্রাকশন, অর্থাৎ আমরা যে গতদিন বলেছিলাম গ্রাফ এবং চার্টের উপরে যে ক্লাসটা নিব, সেটা আজকে আমরা কিছুটা নেওয়ার চেষ্টা করব। এবং কীভাবে গ্রাফ চার্ট লিখতে হয়, সেই পদ্ধতিগুলো, কী ধরনের ওয়ার্ড ইউজ করে কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, সেই সম্বন্ধে আজকে একটু কথা বলবো। তোমরা ক্লাসটি ভালো করে দেখবে। তো প্রথমে চলো যাওয়া যাক আজকের এই ফার্স্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রশ্নটি রয়েছে তার উপরে একটু কথা বলে নিই। আমরা যে প্রশ্নটি দিয়েছিলাম, অর্থাৎ ইউনিট 3-র একটা প্রশ্ন, যে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এই প্যাসেজের উপরে ছিল MCQ কোয়েশ্চেন আনসার। এবং একই সাথে 26 মার্চ অর্থাৎ সেম ইউনিটের কোয়েশ্চেন নাম্বার 3-তে যেটা পড়ে সেটা। তো আমি একে একে উত্তরগুলো বলার চেষ্টা করছি, তোমরা একটু মিলিয়ে নেবে বাসায়। তারপরে আমরা দেখব রিয়ারেন্সটা দেখব। নাম্বার 4 অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফারটা কীভাবে লিখতে হয় বা কতগুলো ওয়ার্ড ইউজ করে লিখতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে লিখতে হয়, সেগুলো একটু আমরা একটু জাস্ট দেখব। তো চলো প্রথমে আমরা প্রশ্ন নম্বর 1 অর্থাৎ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। এখানে 4টা করে অপশন দেওয়া রয়েছে, আমরা একটা করে উত্তর নিব। সো প্রথম উত্তর ছিল কমেমোরেট মিনস। এই প্রশ্নটার উত্তর ছিল রিমেম্বার উত্তরটা হবে। আসলে এখানে ছিল আনফরগেটেবল, মেমোরিজ, কনফেস, রিমেম্বার। এখানে কমেমোরেট মানে স্মরণ করা, তাহলে এই উত্তরটা আমরা নিচ্ছি রিমেম্বার বলে। তাহলে আমি একটু বোর্ডে লেখার চেষ্টা করি, তোমরা জাস্ট আমি নাম্বারটা লিখছি। এখানে নাম্বার 1-এর এ নাম্বার ছিল রিমেম্বার। নাম্বার 2-তে অর্থাৎ বি নাম্বার রয়েছে মে ডে ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেঞ্চুরি, অর্থাৎ কত শতকে এই মে ডের ঘটনাগুলো ঘটেছিল। আমরা জানি যে 18-19 সেঞ্চুরি, অর্থাৎ এখানেও আসলে উত্তরটা নেব আমরা সি নাম্বার, অর্থাৎ বিতে রয়েছে উত্তরটি 3, দ্যাট মিনস 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের এই শুরুতে কিন্তু এই মেডের ঘটনাগুলো ঘটেছিল। নাম্বার সিতে রয়েছে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। আমরা টেক্সটের মধ্যে পেয়েছিলাম 2 days later, May 1st আফটার 2 days later, অর্থাৎ 2 দিন পর, তার মানে 3rd May। তার উত্তরটা হবে এখানে সি নাম্বারের উত্তরটা নিব আমরা 3, May 3rd বা 3rd May। নাম্বার ডিতে রয়েছে ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, অর্থাৎ ক্লাবস এবং রিভলভারটি ব্যবহার করা হয়েছিল কাদের উপরে। অনেকে তোমরা ভুল উত্তর লিখেছো, এখানে অনেকে লিখছো যে স্ট্রাইক ব্রেকার্স, অনেকে লিখছো যে পুলিশম্যান। না, আসলে এটা হবে উত্তরটা স্ট্রাইকার্স, যারা ধর্মঘট আহ্বান করেছিল তাদের উপরে মূলত এই ক্লাবস এবং রিভলভার্সটি ব্যবহার করা হয়েছিল। তাহলে উত্তরটা এখানে ডি নাম্বারে। আমরা উত্তর ডি নাম্বার নেব এটাও 3, অর্থাৎ সি নাম্বার স্ট্রাইকার্স, যারা ধর্মঘট আহ্বান করেছিল তাদের উপরেই কিন্তু এই ক্লাবস এবং রিভলভার্সটি ইউজ করা হয়েছিল। নাম্বার ইতে রয়েছে দ্য ওয়ার্কার্স ডিম্যান্ড ওয়াজ টু। এই যে কর্মী যারা ছিল, অর্থাৎ যারা শ্রমিক ছিল, তাদের দাবিটা কি ছিল? তাদের দাবিটা ছিল মূলত যে কর্মঘণ্টাটাকে কমানোর দাবিতে, অর্থাৎ কমানো ইংলিশ তাহলে কী হবে? এখানে আমরা জানি যে লেসন মানে এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, সাস্টেইন, প্রোটেক্ট, ডিগ্রেড। 3টা কিন্তু কোনোটাই হবে না, উত্তরটি হবে লেসন। নাম্বার 3টা এখানেও কিন্তু এটা হবে নাম্বার সি, অর্থাৎ লেসন, LESSEN। তোমরা দেখলাম যে অনেকে লিখছো LESSON, আসলে LESSEN উত্তরটি হবে। তোমরা ভুল করে স্পেলিংটা মিস্টেক করেছো, যার কারণে কিন্তু আমি এখানে নাম্বার দিইনি। কারণ নাম্বার এফ রয়েছে টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার শুড নট। এই যে তাদের উপরে যে নির্যাতনগুলো হতো সেইগুলোকে বন্ধ করার জন্য ওয়ার্কার শুড নট, তাদেরকে কি করা উচিত নয়? এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন পাবলিক, এটা আসলে উত্তর হবে না। রুল আউট এনি আনফেয়ার কন্ডিশন বাই দেয়ার বসেস, তাদের বস কর্তৃক যে সমস্ত কর্মকাণ্ড অনিয়ম এগুলো মেনে নেওয়া, এটাও কিন্তু হবে না।
থিঙ্ক অফ দেয়ার প্রিভিলেজ, তাদের সুযোগ সুবিধাগুলোর সম্পর্কে চিন্তা করা, এটা না। আসলে তাদের মিক, দে শুড নট মিক স্পিক মিকলি, অর্থাৎ তাদেরকে তাদের কণ্ঠস্বরকে মৃদুভাবে বলা উচিত নয়, মানে জোরালোভাবে তাদেরকে বলতে হবে। সেই কথাই কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে বলা আছে, অর্থাৎ শুড নট স্পিক মিকলি, অর্থাৎ শুড স্পিক স্ট্রংলি, উত্তরটা হলে হতো। নাম্বার ইতেও রয়েছে, তাহলে আমরা ই এফ নাম্বারটা একটু লিখি এখানে, এফ এবং এফ নাম্বারের উত্তরটা লিখি এখানে। এফ এর উত্তরটাই হচ্ছে এখানে, এটাও নাম্বার সি, অর্থাৎ শুড নট স্পিক মিকলি। নাম্বার জিতে রয়েছে হোয়াট ডাজ গিভ ইন মিন। আসলে ওখানে আমাদের প্যাসেজের মধ্যে ছিল নট টু গিভ ইন মিনস, বাট এখানে আমি দিয়েছি যে হোয়াট ডাজ গিভ ইন মিন। গিভ ইন মানে হচ্ছে কারোর কাছে মাথা নত করা, হার মানা বা বর্ষতা স্বীকার করা। তো এখানে হোয়াট ডাজ গিভ ইন মিন, গিভ ইন বলতে আমরা কী বুঝি? গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, কারোর কাছে মাথা নত করা, দ্যাট মিনস এটা হবে সারেন্ডার করা। তো এই হচ্ছে আমাদের এই টু জি নাম্বারের উত্তর। আমরা এখানে তোমাদের দেখতে পাচ্ছি এখানে বোর্ডে, আশা করি আরেকবার মিলিয়ে নেবে। নাম্বার 2তে রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই কোশ্চেনটা মোটামুটি অনেকের হয়েছে, তবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আমরা কী বুঝি? নাম্বার সিতে যেটা রয়েছে, 2 সি নাম্বারে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে যে শিল্প বিপ্লবটা কী আসলে। এখানে 18 আর 19 সেঞ্চুরি যখন ইউরোপে মেশিনের আবিষ্কার হয় এবং হচ্ছে মেশিনস ওয়ার ফার্স্ট ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশড, দ্যাট ইভেন্ট ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এইটা একটা সিম্পল উত্তর হওয়ার কথা ছিল। তোমরা দেখলাম অনেকে অনলাইন থেকে কালেক্ট করে উত্তরটা লিখেছো, আসলে উত্তরটা ওরকম দেওয়ার প্রয়োজন নাই। আমরা সংক্ষেপে লিখবো এটা, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মিনস দ্য ইনভেনশন অফ মেশিনস অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশড ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা। এটা আমেরিকা এবং ইউরোপে প্রথম যখন মেশিনারিজ আবিষ্কার হয়েছিল এবং প্রথম যখন ফ্যাক্টরিজ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন সেটা সেই ঘটনাকে বা সেই ইভেন্টকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। তো এই হচ্ছে মূলত। আর যা লেখছো সেটা হচ্ছে মোটামুটি ঠিক আছে। রিমাইন্ডার, এই যে লাস্টের যে ই নাম্বারটা রয়েছে, অর্থাৎ হোয়াট ইজ দ্য ইভেন্ট অফ মে 1st, এ রিমাইন্ডার ফর দ্য স্ট্রাইকার। আমরা এই উত্তরটা একেবারে হুবহু কিন্তু আমাদের এই টেক্সটের মধ্যে রয়েছে, যে কী ভবিষ্যৎবাণী করে বা কী স্মরণ করে দেয়। যে এটা হবে উত্তরটা এরকম, যে ইট ইজ এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্পিক আউট টু গেইন বেটার কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। জাস্ট এইটুকু, এই কথাগুলো লিখলে কিন্তু উত্তরটা কারেক্ট হতো। তোমরা অনেকে অনেক তথ্য উপস্থাপন করেছো, এত আননেসেসারি তথ্য উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের মার্কস টু এখানে জাস্ট টু দি পয়েন্টে উত্তরটা করতে হবে। এবার আসা যাক নাম্বার 3তে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, যেখানে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস বেসড ইন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। অর্থাৎ এই যে টেক্সটের উপরে ভিত্তি করে আমাদের যে তথ্যটা ফিল আপ করতে হবে, বক্সটি ফিল আপ করতে হবে, সেই তথ্য ওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে নেব। তো এখানে তোমরা অনেকে না বুঝেই কিন্তু উত্তরটা করেছো, অর্থাৎ এখানে কোশ্চেন নাম্বার এতে রয়েছে, 3-এর এতে নেই যে উত্তরটা, সেটা হচ্ছে যে 26 মার্চ ইজ এ। তাহলে এরপরে কিন্তু আসলে নিশ্চয় তোমরা জানো যে এরপরে কখনোই কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কথা না। তোমরা অনেকেই ভাওয়েল দিয়ে শুরু করেছো, ঠিক আছে? ইজ এ ইন্ডিপেন্ডেন্স ডে লিখেছো না, এখানে আসলে অ্যান হলে আমরা লিখতে পারতাম, বাট 26 মার্চ ইজ এ, এটা হবে উত্তরটা হচ্ছে মেমোরেবল ডে। তাহলে মেমোরেবলের সাথে সম্পর্কযুক্ত আর কোন কোন ওয়ার্ড দেওয়া যেতে পারে, সেই ওয়ার্ডগুলো চিন্তা করে অনেকে তোমরা লিখবে। এবং দেখলাম যে অনেকেই তোমরা লিখছো রেড লেটার। আসলে রেড লেটার কিন্তু একটা ফ্রেজ, এখানে কোনো ফ্রেজ ইউজ করা যাবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। সো 26 মার্চ ইজ এ মেমোরেবল ডে, অথবা আমরা এটা পরিবর্তে লিখতে পারি কি হিস্ট্রিক্যাল ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। অন দিস ডে, এই দিনে আওয়ার ড্যাশ ওয়ার বিজ্ঞান, আমাদের কোন যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল? বি নাম্বারের উত্তরটা পাবো হচ্ছে লিবারেশন ওয়ার বিজ্ঞান, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ। লিবারেশনের সিনোনিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ওয়ার বিজ্ঞান। আমরা এই দুইটা ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবো। দি heroic sons of our country sacrificed their dash, their সি নাম্বার হচ্ছে their lives, তাদের জীবন উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইস দেয়ার লাইভস। অনেকে তোমরা লাইফ লিখছো, LIFE। হ্যাঁ, এটা উত্তরটা নেওয়া যাবে, আমি নিয়েছি উত্তরটা।
সো দ্য হোল নেশনটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে। ইউনিটের কারণে কিন্তু এখানে আসলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তোমরা অনেকে এস বা ইএস যোগ করনি, সেলিব্রেট লিখছো কিন্তু এসটা অনেকে দাওনি, আমি এই জন্য হাফ মার্কস কিন্তু কেটে নিয়েছি। সো এটা হবে সেলিব্রেটস অথবা অবজার্ভস দ্য ডে এভরি ইয়ার টু ড্যাশ রেসপেক্ট টু দি মার্টার্স, অর্থাৎ শহীদদেরকে স্মরণ করার জন্য প্রতি বছর তারা এই দিনটিকে উদযাপন করে থাকে। দ্যাট মিনস প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, যার কারণে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম, এটা ইউনিট হওয়ার কারণে কিন্তু এর সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। এবং ইয়ার টু ড্যাশ রেসপেক্ট টু দি মার্টার্স, টু শো বা টু পে রেসপেক্ট, টু শো অথবা টু পে রেসপেক্ট টু দি মার্টার্স। এই হচ্ছে 3 নাম্বার। নাম্বার 4-এ আসি এবার। আমরা 4-এর যে উত্তরটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই এই ব্যাপারটা দেখলাম যে আসলে না বুঝে লেগেছো। আমি একটু 4 নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে 4-এর মধ্যে কোশ্চেন নাম্বার 4-এ যে ইনফরমেশনটা লিখতে হবে তা হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে নট মোর দ্যান 3 ওয়ার্ডস, অর্থাৎ 3 শব্দের বেশি কখনো এখানে ইউজ করার দরকার নেই। এবং কখনো কিন্তু সেন্টেন্স আকারে এটা লেখা যাবে না, কারণ এখানে আমাদের যে পার্ট করে দেওয়া আছে সেন্টেন্সে কিন্তু পার্ট তোমরা অনেকে দেখলাম সেন্টেন্স আকারে তুলে দিয়েছো না। এখানে লিখতে হবে কি সিঙ্গেল ইনফরমেশন, অর্থাৎ একেবারেই যতটা সহজে যতটা সিম্পলি এটা লেখা যায় সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। সো এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপরে যে ব্যাচটি ছিল তার প্রথম উত্তরটা ছিল যে টাইম ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথম যে বক্সের মধ্যে ওয়ার্ডটি ছিল টাইম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিল ইন। আমরা এখানে প্রশ্নটার মধ্যে যে ইনফরমেশন রয়েছে অন জুলাই 1885 at 24 পরগনা, 24 পরগনা, অর্থাৎ 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ 24 পরগনাস ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে দুটো ইনফরমেশন রয়েছে, একটা হচ্ছে যে স্থানের কথা বলা হচ্ছে এবং এটা সময়ের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের কিন্তু চাচ্ছে মূলত হচ্ছে টাইম। তারপরে কিন্তু আমি যারা স্থান লিখেছো তাদেরকে আমি নাম্বার দিয়েছি, কিন্তু একটা জায়গায় আমি একটু দেখলাম যে তোমরা অনেকে লিখছো যে জুলাই 1885। এই তথ্যটা কতটা যুক্তিযুক্ত মনে হয়, কারণ এখানে আমাদেরকে রয়েছে ইন। সো জুলাইয়ের পূর্বে তো কখনো ইন হওয়ার কথা নয়, এটা হচ্ছে অন জুলাই 1885। এটা হলে আমি অন থাকলে এখানে কিন্তু ওয়াজ বর্ন ইন উল্লেখ করে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি কিন্তু লিখবো এখানে শুধুমাত্র সালটি লিখবো, অর্থাৎ ইয়ারটি লিখবো 1885। গেল এটা নাম্বার 1। নাম্বার 2-তে রয়েছে হচ্ছে হু বা হট। দেখো তোমাদের এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো যে ইন্ডিকেশন বা ডিরেকশনটা রয়েছে তা হচ্ছে হট বা হু, কে বা কি। তাহলে এখানে ড্যাশ পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আসলে একজন এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিল কোনো একজন ব্যক্তি, তার নামটা এখানে লিখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অর্থাৎ অনেকেই লিখছো হি আসলে কোনো নাউন হিসেবে ইউজ করো, প্রোনাউন এটা লিখতে হবে তোমাকে, নাউন ইউজ করতে হবে, এই জন্য তোমাকে লিখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পাস্ট এন্ট্রান্স ইন 1904। নাম্বার 3-তে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জয়েন্ট অ্যাজ প্রফেসর ইন 1921। কোথায়, হোয়ার রয়েছে, হোয়ার বক্সের মধ্যে প্রশ্ন রয়েছে যে কোথায় তিনি যোগদান করেছিলেন প্রফেসর হিসাবে। তো ইউনিভার্সিটি অফ ঢাকা বা ঢাকা ইউনিভার্সিটি, উত্তরটা হচ্ছে এইটুকুই। হ্যাঁ, অনেকের পুরো সেন্টেন্স আকারে তুলেছ, এটা তোলার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র লিখবো। আমাদের প্রশ্নের কিন্তু অনেকটা তিনটা স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের 4th স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায়, শুধুমাত্র লিখবো হচ্ছে ইউনিভার্সিটি ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা অথবা ঢাকা ইউনিভার্সিটি। নেক্সট নাম্বার 4-এ হচ্ছে হি ড্যাশ ইন 1928 সারবন ইউনিভার্সিটি প্যারিস, অর্থাৎ সারবন ইউনিভার্সিটি প্যারিসে উনি 1928 সালে তার কী হয়েছিল, অর্থাৎ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, কোন ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ তাকে একটা ডক্টরেট ডিগ্রি পুরস্কৃত করা হয়েছিল, অর্থাৎ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। আমরা এখানে ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি এইটুকু লিখলে কিন্তু উত্তরটা কারেক্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট লেখার প্রয়োজন নেই। আমরা যদি মনে করি আরও সংক্ষেপে লিখবো তাহলে লিখবো যে অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি, তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি অথবা অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি। নাম্বার 4, 5th, বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড ইন হোয়েন। এখানে রয়েছে হোয়েন বক্সের মধ্যে, তোমরা অনেকে দেখলাম যে আসলে কোথায় রয়েছে এইটা তুমি লিখছো, আসলে উত্তরটা হবে হচ্ছে কখন এটা প্রকাশিত হয়েছিল। সো বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড ইন
1953, এই শুধুমাত্র 1953 লিখলেই কিন্তু উত্তরটা কারেক্ট হবে। তো আসলে বুঝতে পারছেন নাম্বার 4 কীভাবে লিখতে হবে, নট মোর দ্যান 3 ওয়ার্ডস, কখনো 3টে ওয়ার্ডের বেশি লেখা যাবে না। যদি একেবারেই সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন, তারপরে আর্টিকেলস, এইগুলো বাদ দিয়ে 3টা ওয়ার্ড। তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। যদিও মনে হচ্ছে খুব সহজ, আসলে সহজ অবশ্যই, কিন্তু সহজের মধ্যে ভুল করার সম্ভাবনা থাকে খুব বেশি। এই কারণে কিন্তু কিছুটা ভুল তোমাদের হয়েছে, অনেকে এখানে 2-3 মার্কস পেয়েছ, আসলে এখানে 5 মার্কই কিন্তু পাওয়ার কথা ছিল। নাম্বার 5 এটা আমরা এইখানে কলামের মধ্যে অনেকেই কিন্তু তোমরা ফুল মার্কস পাওনি এখানে। এই যে ম্যাচিংটা রয়েছে 5 মার্ক কোশ্চেন নাম্বার 5-এ, কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি। আমি শুধুমাত্র তোমাদের জন্য একটু মার্কটা লিখছি এখানে। আমি একটু জাস্ট আগে নাম্বারটা লিখে দিই, a প্লাস 2 প্লাস 1, b প্লাস v প্লাস iv, c প্লাস 1 প্লাস সেকেন্ড, d প্লাস iv প্লাস v, e প্লাস 3 প্লাস 3। এবার তোমরা একটু ম্যাচ করো যে এখানে কীভাবে এই উত্তরটা লেখা যায়। অনেকেই লিখছো যে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস সাকসেসফুল। আসলে প্রথমেই কিন্তু ডেফিনিশন যদি কোনো কিছু দেওয়া হয় তার উপরে লিখতে হবে, তারপরে ওইটার মাধ্যমে, পাংচুয়ালিটির মাধ্যমে আমরা কীভাবে সফলতা লাভ করতে পারি সেটা পরের সেন্টেন্স, কখনো সেটা ফার্স্ট সেন্টেন্স হতে পারে না। অর্থাৎ প্রথমে ছিল পাংচুয়ালিটি রেফার্স টু বা পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, তারপরে ছিল কি হুইচ ক্যান মেক আস অ্যাকুরেট ইন টাইমিং, অর্থাৎ মেক আস অ্যাকুরেট, আমাদেরকে সময়ানুবর্তিতা হতে শেখায়, সময় অনুবর্তিত নিয়মকানুন মেনে চলতে শেখায়। তারপরে ছিল যে মেক আস সাকসেসফুল, এটা পরের সেন্টেন্সটা হবে কিন্তু আগেটা নয়। যাক, এটা একটু ভালো করে সাবধানতার সাথে দেখবে, এটা আরেকবার তোমরা দেখে নাও, এটা ম্যাচ করে তোমরা একটু মিলিয়ে দেখো বাসায়। এবং আমি উত্তরটা অনেকের খাতায় লিখে দিয়েছি, একেবারেই যারা পারোনি তাদের খাতায় লিখে দিয়েছি। এরপর আসি নাম্বার 6, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি যে একজন বিধবা মহিলার সন্তানকে একজন রাজা শিকার করতে যেয়ে তাকে ভুলক্রমে তার বুকে তীরটা বেঁধে যায়। আসলে এটার উত্তরটা আমি তোমাদের সুবিধার্থে আমি লিখছি পরপর। দেখো এইভাবে কিন্তু আমাদের বক্স করে লিখতে হবে, এইভাবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমরা উত্তরটা তৈরি করব। তোমরা 7 থেকে 8 জন স্টুডেন্ট দেখলাম যে তোমরা এই বক্সটা কেউই করনি। বক্সটা কিন্তু অবশ্যই জরুরি, এখানে লেখা থাক বা না থাক। পুট দ্য ফলোইং পার্ট অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হোল স্টোরি। এটা হচ্ছে আমাদের নির্দেশনা, বাট অবশ্যই আমাদেরকে কিন্তু আমরা রিয়ারেঞ্জ করবো, তবে তার আগে একটা বক্স কিন্তু এভাবে ক্রিয়েট করতে হবে। এভাবে বক্স ক্রিয়েট করার পরে ফার্স্ট সেন্টেন্সটা কী সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে। এখানে ছিল হচ্ছে আমি উত্তরটা তোমাদের সুবিধার্থে লিখছি A G C H D F B and E। দেখো এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমরা একটু এটা ম্যাচ করে নিও, এটা দেখে নিও। তারপরে আমি এখানে সিকোয়েন্সিয়ালি আমি পরপর কিন্তু এখানে এই সেন্টেন্সগুলো আমি গল্প আকারে এটা সাজাবো। তো এইভাবে তোমাদেরকে অনেকে লিখছো তোমরা নাম্বার দিয়ে নিজে নাম্বার দিয়ে এভাবে নাম্বার দিয়ে লিখছো, আসলে এটা প্রয়োজন নাই, নট নেসেসারি, ঠিক আছে। অর্থাৎ এটা নেসেসারি মানে এটা ভুল লেখা হবে। আমাদের সঠিক করে লিখতে গেলে অবশ্যই তোমাদেরকে এরকম একটা বক্স ক্রিয়েট করে তারপর 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে দিয়ে তোমাদেরকে লিখতে হবে। তো এই হচ্ছে মূলত আলোচনা আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আমরা নেক্সট যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তোমাদের যে প্রশ্নটা রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10টা মার্কস রয়েছে এখানে, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। সো প্রথমে আমরা গ্রাফ চার্ট বলতে কি বুঝি এইটার উপরে আমরা কথা বলবো, তারপরে কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটা ভিডিও চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে গ্রাফ এইটা কিন্তু একটা 10টা মার্কস, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ছবি দেখে অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা এই উপস্থাপন করা থাকে। অনেক সময় বার চার্ট থাকে, এই চার্টগুলো এরকম বার চার্ট থাকে,
তোমরা অনেকে দেখছো ছবিতে, আমাদের বইয়ের মধ্যে আছে এরকম লেখচিত্র কম বেশি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এরকম করে একটা পাই চার্ট থাকে, যা পার্সেন্টেজ করা থাকে এরকম বিভিন্ন জনসংখ্যার মৃত্যু হার, শিক্ষার হার, মোবাইল ফোনের ব্যবহার ইত্যাদি বিষয় কিন্তু এখানে উল্লেখ করা থাকে। সো এই যে তোমরা ছবি দেখে কোনো কিছুকে বিশ্লেষণ করার নাম, তথ্যটাকে ছবির মধ্যে যে ইনফরমেশন থাকে সেটার উপরে যে আলোচনা করা তার নামই হচ্ছে গ্রাফ চার্ট বা বার চার্টের আইডেন্টিফিকেশন বা সামারাইজ করা। তো এই সামারাইজটা করতে গেলে তোমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমি বলবো, তোমরা একটু খেয়াল করে শুনবে। এবং কখনোই কিন্তু এটা আসলে একটা লেন্থ রয়েছে, আমাদের যে 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু এটা সমাপ্ত করতে হয়। হ্যাঁ, সম্পূর্ণ যে প্যাসেজটি বা যে আমরা গ্রাফ চার্টটি বিশ্লেষণ করব বা সামারাইজ করব তা হতে হবে কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে, ম্যাক্সিমাম 150 ওয়ার্ডের মধ্যে, এবং মিনিমাম হচ্ছে 80 ওয়ার্ডস। 80 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে এটা কমপ্লিট করতে হয়। তবে তোমরা 80 ওয়ার্ড না, আমাদের মিনিমাম 100-এর উপরে কিন্তু দিতে হবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত আরও অনেকগুলো রয়েছে আমাদের, যেমন আমাদের এভাবে লেখ চিত্র ওঠে, হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। বাট আমাদের 9-10-এর যে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে মূলত 9-10-এর পরীক্ষায় মূলত আসে হচ্ছে এই ধরনের, এই দুটো ছিল, বার চার্ট অ্যান্ড পাই চার্ট, অর্থাৎ বার অ্যান্ড পার্ট, এই দুটো হচ্ছে গ্রাফ। সো এই বার এবং চার্ট ডিসক্রাইব করতে গেলে আমাদেরকে প্রথমত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা এই পুরা চার্টটিকে বিশ্লেষণ করবো মোটামুটি 3টা প্যারার মধ্যে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা এই কি বলে যে চার্টটি বা যে গ্রাফটিকে আমরা বিশ্লেষণ করব সেটার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হয়। তারপরে ডেসক্রিপশন অ্যান্ড লাস্ট অফ অল যে আমরা এটাকে কনক্লুশন করব, অর্থাৎ কীভাবে আমার কাজটি পুরো সম্পাদিত হলো সেই বিষয়ের উপরে আমাদেরকে কিন্তু কথা বলতে হবে। তো চলো দেখা যাক আসলে কীভাবে আমরা এটাকে করতে পারি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট ক্লাস 9 and 10-এর যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটার উপরে আমরা আজকে কথা বলবো। তো এই গ্রাফ চার্ট একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেখানে 10টা মার্কস থাকে এবং আমরা কখনোই কিন্তু এটাকে অবহেলা করতে পারি না। তোমাদের সুবিধার্থে আমি একটা গ্রাফ নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে দেখা যাক যে গ্রাফ বলতে আমরা কী বুঝি। তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রের মাধ্যমে নির্দিষ্ট জরিপকৃত কোনো তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় তাকে সাধারণত গ্রাফ বলে। একটি গ্রাফ লেখার মধ্যে অনেকগুলো বিষয় তোমাদেরকে ফলো করতে হবে। এখানে একটাতে গ্রাফ ছবি দেখতে পাচ্ছ। সো গ্রাফ এবং চার্টের যে বিষয়টি মূলত হচ্ছে যে দুইটা পদ্ধতিতে আমাদেরকে লিখতে হয়। একটা হচ্ছে বার চার্ট পরীক্ষা থাকে অথবা পাই চার্ট থাকে। তো এই বার চার্ট এবং পাই চার্ট দেখো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে। গ্রাফ বা চার্ট যাই হোক না কেন, মূলত এটা হচ্ছে একটা বার এবং পাই, এই দুটার উপরে কিন্তু আমাদেরকে পরীক্ষায় উত্তর করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি বার এবং পাই দুইটা চিত্র। তো বার চার্ট এবং পাই চার্ট এইটার উপরে আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তোমাদের সুবিধার্থে অর্থাৎ ঊর্ধ্বমুখী বর্ণনার জন্য একটা ছবি দেওয়া হয়েছে এখানে। যে বক্তব্য কিন্তু আসলে সবসময় যে নিম্নমুখী হবে তা কিন্তু নয়, ঊর্ধ্বমুখী হতে পারে কোনো তথ্যচিত্র। তো সেই ঊর্ধ্বমুখী বক্তব্য প্রদান করার জন্য কতগুলো ফ্রেজ এখানে তোমাদেরকে ইউজ করতে হবে। সেই ফ্রেজগুলো রয়েছে, প্রথমে যে ওয়েন্ট আপ টু, তারপরে হচ্ছে রোজ টু বা ইনক্রিজ টু, অর্থাৎ যখন কোনো তথ্য উপরের দিকে ঊর্ধ্বমুখী হয়, কোনো তথ্য জনসংখ্যার হার, মৃত্যু হার, শিক্ষার হার, হ্যাঁ, এইগুলো যখন ঊর্ধ্বমুখী হয় তখন আমরা এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি, ওয়েন্ট আপ টু, রোজ টু অ্যান্ড ইনক্রিজ টু। এবার দেখা যাক নিম্নমুখী বর্ণনার জন্য, অর্থাৎ দেখো তোমরা ছবিটি দেখতে পাচ্ছ এখানে যে নিচের দিকে ধাবিত হয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়েন ডাউন টু, ফেল টু বা ডিক্রিজ টু এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। এখানে দেখো উপর থেকে নিচের দিকে এটা ধাবিত হয়েছে, অর্থাৎ কোনো একটা ইনফরমেশন, কোনো তথ্য উপাত্ত যেটা একসময় বেশি ছিল পরবর্তীতে আস্তে আস্তে এটা কমে গিয়েছে। তো সেই কমে যাওয়া তথ্যটি আমরা এভাবে ওয়েন ডাউন টু, ফেল টু অথবা ডিক্রিজ টু ইউজ করতে পারি।
এবার আসা যাক যে স্টেবল পদ্ধতির যে আহ, আহ, মানে স্টেবিলিটি থাকলে অর্থাৎ অবস্থার অপরিবর্তিত অবস্থা বোঝাতে তখন আমরা রিমেইন্ড স্টেবল যে লেখ চিত্রটি পাচ্ছি এখানে বার চিত্রটি সেটি কিন্তু একই রকম রয়েছে। সেইখানে আমরা তথ্যগুলো কিন্তু পরপর শুধু এই তথ্যগুলো উপস্থাপন করব। এখানে সাল উল্লেখ করে পার্সেন্টেজ উল্লেখ করে আমাদেরকে থাকতে পারে, তো সেই সাল এবং পার্সেন্টেজের ব্যাখ্যা দেব। এবার দেখা যাচ্ছে ফ্লাকচুয়েটেড অর্থাৎ যে ওঠানামা করার জন্য, অর্থাৎ একটা তথ্যচিত্র দেখো যে একবার উপরের দিকে উঠেছে, কিছুটা নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, তো এরকম এটাকে বলা হচ্ছে রাইজ অ্যান্ড ফল। সো ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড বা রাইজ অ্যান্ড ফল। সো এই ফ্লাকচুয়েটেড অ্যান্ড রাইজ অ্যান্ড ফলটাকে আমরা কীভাবে উপস্থাপন করতে, তাহলে এখানে দুই ধরনের ইনফরমেশন, দুই ধরনের ফ্রেজ কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এই যে এখন যে অ্যাডভার্বসগুলো আমরা সাধারণত এই লেখচিত্র বা পাই চার্টের মধ্যে আমরা ইউজ করে থাকি তা হচ্ছে যেমন ড্রামাটিক্যালি না বা নাটকীয়ভাবে, শার্পলি যার মিনিং হচ্ছে তীব্রভাবে, অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ, কুইকলি মানে হচ্ছে দ্রুত। দেখো এখানে কোনোটা এই ড্রামাটিক্যালি ইনক্রিজ অর্থাৎ যেটা ক্রমবর্ধমান বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি বা এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি, যে ড্রামাটিক্যালি, শার্পলি, তারপরে অ্যাব্রাপ্টলি অ্যান্ড কুইকলি। এবার দেখো যে স্লোলি ইনক্রিজ ধীরে ধীরে বৃদ্ধি, অর্থাৎ এখানে হঠাৎ করে বৃদ্ধি আর এখানে আস্তে আস্তে বা ধীরে ধীরে বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা স্লোলি বা গ্রাজুয়ালি এই দুইটা ওয়ার্ড এই ধরনের বা এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এখন একটা প্রশ্ন হচ্ছে যে গ্রাফ বিলো শোজ দ্য লিটারারি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 to 2010. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. তো এইখানে একটা সাক্ষরতার হার শতকরা হারে দেওয়া আছে, সেখানে 1995 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত যে তথ্যটি রয়েছে এখানে সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো এটা লিটারেসি রেট পার্সেন্টেজ আকারে করা আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 1995 সালে ছিল হচ্ছে 38%, 1995 এটা হচ্ছে 38.1%, অ্যান্ড পার্সেন্ট শতকরা। 2000 অর্থাৎ 2000 সালে তা বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 56%। সাক্ষরতার হার পরবর্তী যে বারটি দেখতে পাচ্ছ তোমরা এখানে সেটা হচ্ছে 2000 সালের একটা বার, সেখানে রয়েছে 56%। তাহলে 8.1% থেকে বেড়ে সেটা হয়েছে 56%। এরপর আসা যাক 2001 সালের একটা চিত্র, সেখানে রয়েছে 47.9%। তারপরে রয়েছে 2003 সাল অর্থাৎ 2003, সেখানে 43.1%, অ্যান্ড লাস্টে রয়েছে 2010 সাল, সেটা হচ্ছে 56.8%। তাহলে দেখো যে এই বারটি অর্থাৎ এই লিটারেসি রেটটি কিন্তু দেখো যে সবচেয়ে বেশি হচ্ছে 2010 সালে এবং সবচেয়ে কম হচ্ছে 1995 সালে। তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করি কীভাবে? প্রথমত, দি গ্রাফ ইন্ডিকেটস দ্য লিটারি রেট। আমি আগে বলেছি যে ইন্ট্রোডাকশন একটা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে, সেখানে বলা আছে দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্য লিটারি রেট অফ বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 1995 to 2010। গ্রাফ ইন্ডিকেটস, তো ইন্ডিকেটসের এখানে তুমি প্রশ্ন ছিল যে শোজ, তাহলে আমরা এখানে শোজটা না লিখে আমরা এখানে কী লিখবো? ইন্ডিকেটস, মানে হুবহু লেখা যাবে না, বা উই ক্যান নোটিস বা উই সি দ্যাট, এই সমস্ত ওয়ার্ড আমরা এখানে ইউজ করব। যদি প্রশ্নটা হুবহু লেখা হয় তাহলে এক্সামিনার উনি বুঝবেন যে আসলে তোমার ভোকাবুলারিটা একটু ডাউন রয়েছে, এই কারণে প্রশ্নটা যে ওয়ার্ডটা রয়েছে শোজ, আমরা শোজটি না লিখে আমরা কী লিখব? আমরা লিখব হচ্ছে ইন্ডিকেটস। ওকে, দেখায় যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 1995 to 2010. In this graph we notice that বা we can see that, আমরা দেখতে পাই যে এই ফ্রেজটা ইউজ করা যেতে পারে, বা ইট ইজ দ্য ফ্রেজ শোজ আস দ্যাট এটসেট্রা, বা উই আর নোটিসড, হ্যাঁ, আমাদেরকে দেখানো হচ্ছে বাই দ্য গ্রাফ দ্যাট
দ্য রেট অফ লিটারেসি ওয়াজ 38.1% ইন 1995। দেখতে পাচ্ছ আবার যে এখানে 1995 সালে যেটা ছিল সেটা 38.1% ছিল। দ্য রেট টুক, অর্থাৎ 38.1 থেকে 1995 সালে যেটা ছিল তা বেড়ে 2000 সালে হয়েছে 56%। দ্য রেট অফ লিটারেসি ওয়াজ 38.1% ইন 95। দ্য রেট টুক এ গুড লিপ, মানে এক লাভে বেড়ে দাঁড়িয়েছে 56% ইন 2000, অর্থাৎ 2000 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 56%। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 1995 সালের যে সংখ্যাটি ছিল তা বেড়ে 2000 সালে হয়েছে 56%, অর্থাৎ 5 বছরের ব্যবধানে তা দাঁড়িয়ে দিচ্ছে 56%। তাহলে ইট ড্রামাটিক্যালি ইনক্রিজড 56% ইন 2000 from 1995 within the period of 5 years. Then we see a fall in the rate of literacy rate. দেখো তারপরে কিন্তু ডিক্রিজড হয়েছে আবার, যে 56 থেকে 2001 সালে এটা কমে গিয়ে দাঁড়িয়েছে 47.9%, তার মানে এখানে ফল। সো দেন উই সি এ ফল ইন দ্য রেট অফ লিটারেসি ইন 2001। ইন দ্য ইয়ার দ্য রেট অফ লিটারেসি ডিক্রিজড কত, সেটা টু 47.9%। আমরা এখন মিডিলে রয়েছে এখন 2001-এ, সেটা হচ্ছে যে 2000 সালে যেটা 56 ছিল তা 2001-এ এসে 47.9%-এ দাঁড়িয়েছে। তার মানে এটা ডিক্রিজড হয়েছে, অর্থাৎ ফল হয়েছে। এই কারণে আমরা ওখানে লিখেছি যে ইন দ্য ইয়ার দ্য রেট অফ লিটারেসি ডিক্রিজ টু 47.9%। এগেইন 47 থেকে যেহেতু আবার 43%, তার মানে আবার কমে গেছে, অর্থাৎ এগেন উই ফাইন্ড এ ফল ইন দ্য রেট অফ লিটারেসি ইন দ্য ইয়ার। ইন দ্যাট ইয়ার দ্য লিটারেসি রেট ড্রপ টু 43.1%। দেখতে পাচ্ছ এখানে যে আমরা লাস্টের আগের যে বারটি রয়েছে এখানে 2003 সালের 43.1%, যা ছিল 2001 সালে 47.9%, তা কমে 2003 সালে হয়েছে এটা 43.1%। তাহলে এটা ডিক্রিজ দেখতে পাচ্ছি আমরা, তাহলে ছবিটাই বলে যাচ্ছে এখানে যে ডিক্রিজড হয়েছে। এই জন্য আমরা লিখবো এখানে উই ফাইন্ড ফল লিটারেসি রেট ইন দ্য ইয়ার দ্যাট ড্রপ টু 43%। দিস অ্যাব্রাপ্ট ফল ইন দ্য গ্রাফ ইজ ইনডিড আ নেগেটিভ ইন্ডিকেশন। অর্থাৎ এই যে হঠাৎ করে এই ছবিটার মধ্যে যে চিত্রের মধ্যে যে হঠাৎ করে পতনটি দেখতে পাচ্ছি তা একটা নেতিবাচক ধারণা আমাদেরকে দেয় ইন দ্য ফিল্ড অফ ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে এরা একটা নেতিবাচক একটা নির্দেশনা। বাট হোপফুলি ইন দ্য ইয়ার অফ 2010 সালে দ্য রেট রোজ টু ইনক্রিজ টু 56.8%, হুইচ ইজ 13.7% হায়ার দ্যান দ্যাট অফ 2003। অর্থাৎ আগের সালের থেকে, আগের যে পরিসংখ্যানটি রয়েছে এখানে 2003, তার থেকে 2010 সালে সেটা হচ্ছে 56.8 মাইনাস 43.1, অর্থাৎ 56.8% থেকে 43.1 বাদ দিলে তা হয় 13%। অ্যাকর্ডিং টু দি গ্রাফ, আমরা এখন লাস্ট যে স্টেজ সেটা রয়েছে এখন। অ্যাকর্ডিং টু দি গ্রাফ 1995 ইজ দ্য ইয়ার হোয়েন দ্য লোয়েস্ট লিটারেসি রেট ওয়াজ অনলি 38.1, while the highest rate was in 2010 and it was 56.8। অর্থাৎ প্রথমে 1995 সালে যেটি ছিল তা হচ্ছে 38.1% and while the highest rate in 2010 and it was 56.8%, এবং যেটা হচ্ছে 2010 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 56%। তাহলে এই আমরা এখন এই যে এটা যে আমরা পরিসংখ্যান দেওয়া শেষ, এখন এটার বিশ্লেষণ করে আফটার অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান কাম টু এ কনক্লুশন দ্যাট দ্য লিটারেসি রেট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু 1995 সালে 38 থেকে 2010 সালে 56% রূপান্তরিত হয়েছে, তাহলে এটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে দ্য লিটারেসি রেট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজড বা ইজ বিং ইনক্রিজড ডে বাই ডে।
ইট ইজ এ পজিটিভ সাইন ফর আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের একটা ইতিবাচক একটা নির্দেশনা। সো ইফ দিস পসিবল ট্রেন্ড ইন দ্য লিটারেসি রেট অফ আওয়ার কান্ট্রি কন্টিনিউস, আওয়ার কান্ট্রি উইল গো অ্যাহেড ইন দ্য ডেজ টু কাম, অর্থাৎ আগামী দিনগুলোতে দেশ অনেক এগিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই গ্রাফ চার্টের বিশ্লেষণ। আমরা এবার লাস্টের যে সেন্টেন্সটি সেটা অবশ্যই কনক্লুশন সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। সেটা হচ্ছে যে ইট ইজ পজিটিভ সাইন, মানে এরকম একটা নির্দেশনা বা এরকম একটা সাইন সিমটম তোমাদেরকে উল্লেখ করতে হয় যে এইভাবে যদি চলতে থাকে, এই ট্রেন্ডটি চলতে থাকে, তাহলে আগামী দিনগুলোতে দেশ আমাদেরকে অনেক উন্নয়ন এনে দেবে বা দেশ অনেক উন্নয়নের সম্মুখীন বা উন্নয়নের দিকে ধাবিত হবে। লিটারেসি রেটে দেখো এখানে একটা ফ্লাকচুয়েশন রয়েছে, এখানে বিভিন্ন রকম ওঠানামা করতে পারে। তো এখানে আমাদের এই চার্টের মধ্যে ছিল সবচেয়ে বেশি হচ্ছে 56% এবং সবচেয়ে কম ছিল 38.1%, যা 1995 সাল এবং 2010 সালের যে ডিফারেন্স, সেখানে 56.8 মাইনাস 38.1 থাকলে যেভাবে লিখতে হবে সেভাবে। এইভাবে প্রতিটা গ্রাফ বা পাই চার্ট আমরা কিন্তু বিশ্লেষণ করব কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট উল্লেখ করে। আসলে মূলত এখানে কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়। সেটা হচ্ছে যে যদি কোনো ফল, এই যে ফল থাকে, তাহলে ফলের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু কমে গিয়েছে, বাট এখানে বাড়তেও পারে। অর্থাৎ যদি এখানে বৃদ্ধি পেতো তাহলে এখন অবশ্যই লিখতাম যে আমরা ইনক্রিজ লিখতাম, এখানে যে কমে গেছে তাই ফল লিখছি। যদি বৃদ্ধি পেতো তাহলে অবশ্যই লিখতাম ইনক্রিজ। এখানে দেখতে পাচ্ছি তো ডিক্রিজ, যদি এখানেও যদি বৃদ্ধি পেতো তাহলে এখানেও লিখতাম আমরা ইনক্রিজড। হ্যাঁ, এখানে কমে যাওয়ার কারণে কিন্তু আমরা লিখছি এখানে ডিক্রিজড। বা এখানে যদি বৃদ্ধি পেতো তাহলে আমরা লিখতাম রোজ। আবার কমে গিয়েছে ড্রপড টু, কমে যাওয়ার কারণে কিন্তু এখানে লেখা হয়েছে এই যে ড্রপ টু। অর্থাৎ ইনফরমেশন যে কোনো জন্মহার, মৃত্যুহার, যদি বা কোনো মোবাইল ফোনের ব্যবহার, গাড়ি ব্যবহার, বাসের ব্যবহার ইত্যাদি থাকে, তখন সেক্ষেত্রে আমরা এভাবে কম বেশি করে লিখতে গেলে যে ওয়ার্ডটা যা ফলো করবে তা তোমাকে অনুসরণ করতে হবে।